শেষ পর্যন্ত মুখ খুলল গার্ড, জানালো ওর আগমনের হেতু। ইরিগেশন প্রজেক্ট চালু রাখতে যাবতীয় আইন সংক্রান্ত দায়িত্ববলির ভার সে দিতে চায় হার্ডিকে। আপাতত এককালীন $1000 চুক্তি করবে ওর সঙ্গে। পরে নিয়মিত উপদেষ্টা হিসেবে বেতন ধার্য করা হবে। হার্ডির কাজ হবে আগামী মাস কোম্পানির জন্য প্রয়োজনীয় জমি কেনা। এছাড়াও আইনি ঝামেলায় কোম্পানি জড়িয়ে পড়লে তাকে আদালতে তো লড়তেই হবে। তবে একমাত্র শর্ত আছে গার্ডের, সমস্ত ক্রিমিনাল কেস ছেড়ে দিতে হবে হার্ডিকে। রিকের কেসটাও জানতে চাইল মৃদুস্বরে হার্ডি। রিকের কেসটাও পুনরাবৃত্তি করল গার্ড। প্রস্তাবটা ঘুষের নামান্তর, এটা না বোঝার মতো বোকা নয় হার্ডি। এককালীন টাকাটা এখনই সেধে দেবে গার্ড, তারপর রিককে লটকানো হয়ে গেলে চুক্তি বাতিল করবে। মাথা নাড়ল হার্ডি। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু গ্রহণ করতে পারছি না, দুঃখিত। আবেগের লেশমাত্র নেই গার্ডের মুখের চেহারায়। বেশ শীতল স্বরে বলল, তোমাকে চাপাচাপি করব না আমি, তবে জেনে রাখো এরপর ডেড হর্সে থাকা কঠিন হবে তোমার জন্যে। রিকের কেসটার জন্যে আমাকে ফিরিয়ে দিচ্ছ তো? জানো নিশ্চয় আমার স্ত্রী চলে গেছে, তবে ফিরেও আসবে। যাতে আসে সে ব্যবস্থাই করা হবে। এটা বলার কারণ তার মুখে শুনলাম তুমি নাকি এখনও রিককে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছ। উকিল হিসাবে সেটা তোমার অধিকার, হয়তো দায়িত্ব, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে লুকিয়ে দেখা করার অধিকার তোমার নেই। সাবধান করে দিচ্ছি, ওর সঙ্গে আর দেখা করার চেষ্টা করো না। উঠে পড়েছে গার্ড, কিন্তু তার হিমশীতল চোখজোড়া এক মুহূর্তের জন্যেও হার্ডির মুখ থেকে সরেনি। শিরদাঁড়া বেয়ে সহসা একটা ঠান্ডা স্রোত নেমে গেল হার্ডির। লোকটাকে দুর্বল চিত্র মনে করেছিল কেন নিজের কাছেই আশ্চর্য লাগছে। ঠান্ডা মাথায় খুন করতে পারে এই লোক নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, এবং এই মুহূর্তে পরিষ্কার উপলব্ধি করতে পারছে হার্ডি গাই হুইটাল কেন মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েছিল। গার্ড দরজার কাছে হেঁটে গেল। হার্ডি চেয়ার পেছনে ঠেলে পকেট থেকে রিভলভারটা বের করে ডেস্কে রাখল। গার্ড বলল, আমার কাছে রিভলভার আছে। হুইটালের মতো পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, খুন হয়ে যাবে। এখন একটা প্রশ্নের জবাব চাই, যেটা শুনলে মাথা খারাপ হয়ে যায় তোমার। রিক সাবেসকে পাগলের মতো ঘৃণা করো কেন তুমি? গার্ড ঘুরে মুখোমুখি হলো হার্ডির। সহসা হেসে উঠল। হাসি খুশি লোক সে নয়। ওর হাসিটা অদ্ভুত প্রাণহীন শোনালো হার্ডির কানে। তোমার কথাটা পছন্দ হলো না আমার, তবু বলছি। মাথা খারাপ হয়ে যায়নি আমার, মেজাজ হারিয়ে ফেলেছিলাম শুধু। একটা উটকো লোক গিয়ে আমাকে আলতু ফালতু প্রশ্ন করবে, সেটা সহ্য করব কিভাবে? তুমি হলে পারতে। ওর জন্যে অনেক করেছি আমি, আর না। আর রিকের ব্যাপারটা হচ্ছে, ও ছোট থেকেই খারাপ ছিল। ফাঁসির দড়িতে মরাটাই ওর প্রাপ্য। আমি চাই না একটা পাগলা কুকুরকে তুমি শিকল মুক্ত করে সমাজে ছেড়ে দাও। ওকে ছাড়িয়ে আনলে বহু লোকের মৃত্যুর হুমকি নেমে আসবে। জীবনে মৃত্যুর হুমকি নেমে আসবে। কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। ব্যক্তিগত আক্রোশ বলতে আমি যে কোনো খুনিকেই ভয় পাই। প্রাণের মায়া তো সবারই আছে, তাই না? কিন্তু ও তোমার ছেলেকে ফিরিয়ে এনে দিয়েছে। ঠিক তার উল্টোটা, ও বাচ্চাটাকে চুরি করেছে। নিশ্চয় আমার স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায় করেছে। জেনেট অবশ্য এটা স্বীকার করবে না। ভাগ্য ভালো, বাচ্চা ফেরত দেওয়ার সময় জন হারকার ওখানে ছিল। ঘুরেই বেরিয়ে গেল গার্ড মুলার। স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো হার্ডি। রাস্তা পেরিয়ে ব্যাংকের দিকে যেতে দেখলো গার্ডকে। এবার ডেস্কে ফিরে পকেটে রিভলভার ভরে হ্যাটটা তুলে নিয়ে অফিস ত্যাগ করলো ও।
হোটেলে গিয়ে লবি ফাঁকা পেল হার্ডি। ডেস্কের কাছে এসে রেজিস্টারে এক ঝলক নজর বুলাতে জেনেটের রুম নাম্বার জানা হয়ে গেল। খাতাটা ফট করে বন্ধ করে দাঁড়িয়ে রইল। ভাবখানা যেন অপেক্ষা করছে। এ সময় ডাইনিং রুমের দোরগোড়ায় এসে দাঁড়ালো লয়েড বার্কার। আরে হার্ডি যে, বলল লোকটা। কি ব্যাপার, রুম চাই নাকি? না, খাসা একটা সাফার বানিয়ে দিতে কত পড়বে বার্কার? বেচারা রিক সাবেদের কাছে পৌঁছে দিতে হবে। $1, বলল বার্কার। কি হাল ছেড়ে দিয়েছ? আখেরে খানা খাওয়াচ্ছ বুঝি ওই কুত্তার বাচ্চাটাকে? না, ছাড়িনি। ডেস্কে একটা সিলভার ডলার রাখলো হার্ডি। ওকে কথা দিয়েছি ভদ্রগোছের খাবার খাওয়াবো। হারকার যা খাওয়াচ্ছে কহতব্য না। আচ্ছা ঠিক আছে, বলল বার্কার। কাল জমবে মজা, কি বলো? শহরের বহু লোক জীবনে ফাঁসি দেখেনি। খুব তোড়জোড় চলছে চারদিকে, শ্বাস রব। গোড়ালির উপর ঘুরে বেরিয়ে গেল হোটেল ছেড়ে হার্ডি। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে ওর। লোকে এত নির্দয় হয় কি করে? তা যারই ফাঁসি হোক না কেন, একটা লোকের প্রাণ যাবে বলে এত আনন্দের কি আছে? অবশ্য এ ব্যাপারে শহরের প্রায় সবার মন মানসিকতা এই লোকটারই মতো। হোটেলটাকে পাক খেতে দেখতে পেল হার্ডি। গলিটা নির্জন। গলি পেরিয়ে দ্রুত সিঁড়ি ভাঙল ও। হলটা খা খা করছে। কপাল ভালো বলতে হবে ওর, গার্ডকে পরোয়া করে না ও। কিন্তু হারকার যদি জানতে পারে জেনেটের সঙ্গে অন্য লোক দেখা করছে, তাহলে সন্দেহ করতে পারে। ডান দিকে পেছন কোণে রুম নম্বর 12। দরজায় টোকা দিল ও। এসো, শোনা গেল ভেতর থেকে। দরজাটা খানিক ফাঁক করে আলগোছে ঢুকে পড়ল ঘরে হার্ডি। ভেজিয়ে দিল। জানালার কাছে দাঁড়িয়েছিল জেনেট। ফিরে চাইতে হার্ডিকে দেখে উজ্জ্বল হয়ে উঠল মুখের চেহারা। তুমি? বলে উঠল। কেউ দেখেনি তো? মনে হয় না, পেছন দিক দিয়ে এসেছি। খুশি হয়ে মাথা ঝাঁকালো জেনেট। খুব ভালো করেছ। তোমাকে খবর দেওয়ার কোনো উপায় বের করতে পারছিলাম না। তোমার অফিসে যাওয়া তো সম্ভব না। হারকারকে কিছুতেই জানানো চলবে না আর কারো সঙ্গে দেখা হচ্ছে আমার। ওকে দেখলাম এখানে এলো। মুচকি হাসলো জেনেট। হ্যাঁ, কি বলবো রন, আজ তো গর্ধব একটা। লোকটার ধারণা কোনো মহিলার পক্ষে ওর আকর্ষণ উপেক্ষা করা সম্ভব না। ওরা কি জানতো একদিন না একদিন আমিও ওর প্রতি আকৃষ্ট হব। বার্কারকে ও অজুহাত দেখিয়ে বলেছে, তুমি রিককে ছাড়তে কি করছো তাই নাকি জানতে এসেছে আমার কাছে। অসহায় নারীর ভান ধরলাম। বললাম, গার্ড যেরকম ব্যবহার করে আমার সাথে, তাতে ওর সঙ্গে আর থাকা যাচ্ছে না। এও বললাম, মনে মনে একদিন পূজা করে এসেছি হারকারের, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। লোকটা গলে পটে একাকার। কিন্তু একসঙ্গে সাফার করার কথা বলতে সাবধান হয়ে গেল। লোকের দোহাই দিল। আসলে বউয়ের ভয়ে হরিকম্প। পরের স্টেজে চড়ে রলিঞ্চে চলে যেতে বলল আমাকে। ওখানে দেখা করবে। ভান দেখালাম বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে আমার। তারপর আবার নিজেই বলল, ও নাকি রোজ মাঝরাতে শহরে এক চক্কর ঘুরতে বেরোয়। কাজেই ওকে রাস্তায় দেখলে কেউ সন্দেহ করবে না। তখন আসবে আমার কাছে। প্ল্যানটা ভাল লাগছে না, বলল হার্ডি। ও নিজের দোষ স্বীকার করবে না, আর করেও যদি, তার জন্য অনেক কঠিন মূল্য দিতে হবে তোমাকে। মাথা নাড়ল জেনেট। টমকে হারানো ছাড়া যে কোনো মূল্য দিতে রাজি আমি। তোমার কাজ হচ্ছে ও আমার ঘরে না ঢোকা পর্যন্ত লুকিয়ে থাকা, তারপর বাইরে থেকে শুনে ফেলা, ব্যাস। তা থাকা যাবে, প্রতিশ্রুতি দিল হার্ডি। আরেকটা কাজ করতে হবে তোমাকে।
জোনাথনের বার থেকে 1 নম্বর দেখে একটা হুইস্কির বোতল এনে দিতে হবে। সাধারণ কাউপোকদের জন্য যেগুলো সার্ভ করে সেসব না, গার্ড গেলে যেটা দেবে ঠিক সেরকম। ঠিক আছে, এনে দেব, তবে সন্ধ্যের আগে যাওয়া যাবে না। দরজার দিকে পা বাড়িয়ে কি ভেবে থমকে দাঁড়ালো। ঘুরে মুখের দিকে চাইল জেনেটের। তোমার স্বামী কি মানুষ খুন করতে পারে? প্রশ্নটা শুনে চমকে গেল প্রথমে জেনেট, তারপর বলল, পারে। আমাকে একবার প্রায় খুন করে ফেলেছিল। ফরসনে থাকতে তো এক লোককে মেরেই ফেলেছিল। মোটেও অবাক হলাম না শুনে। পকেট থেকে রিভলভারটা বের করে জেনেটের দিকে বাড়িয়ে দিল হার্ডি। প্রয়োজন পড়লে ব্যবহার করবে, হারকার হোক বা তোমার স্বামী। ভয়ে ভয় পেও না। মাথা ঝাঁকিয়ে ছাই দিল জেনেট। দরজার দিকে হাতছানি দিয়ে ওকে ডাকলো হার্ডি, বাইরেটা একবার দেখে নাও। দরজা সামান্য খুলে হলটা এক নজর দেখে নিল জেনেট। কেউ নেই বলল। তড়িৎ বেরিয়ে পড়ে সবার অলক্ষ্যে সিঁড়িতে পৌঁছে গেল হার্ডি। হুইটালকে নিজের অফিসে পেল। ভয় পাচ্ছিলাম বাসায় চলে গেছো বুঝি, বলল লোকটা। এখন যাচ্ছি। 11টার দিকে আবার বাসায় চলে এসো, আমার বাসায় চলে এসো, পারলে আরও খানিক আগে। মাঝরাতে হারকা যাবে মিসেস মুলারের সঙ্গে দেখা করতে। একটা ফাঁকা ঘরে লুকিয়ে বসে থাকতে হবে আমাদের, ও না যাওয়া পর্যন্ত, জানিয়ে দিল হার্ডি। ভীতি অনুভব করছে হুইটাল। মেনমেন করে বলল, আমি এসবে অভ্যস্ত নই, তবু বলছো যখন যাব। কাউকে কিন্তু বলতে যেও না, সতর্ক করে দিল হার্ডি। আমাদের মতলব জানতে পারলে মুলার দুজনের কাউকে আস্ত রাখবে না, হারকারও যেন না জানে। ক ঘন্টা আগে হলে কথা বলতাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। ইশারায় ইশারাই কাফি, শুকনো কণ্ঠে বলল হুইটাল। যা অভিজ্ঞতা হয়েছে আমার। সম্পাদক বিদায় নিলে ঘড়ি দেখল হার্ডি 5টা, আর মাত্র 19 ঘন্টা। রিকো কি তার মৃত্যু ঘন্টা গুনছে? তবে মস্ত বড় একটা পার্থক্য কিন্তু আছে দুজনের মধ্যে। রন হার্ডির জন্য ঘন্টাগুলো সুদীর্ঘ, আর রিক সাবেজের কাছে অতি হ্রাস। 11। 6টার একটু পরে রিক সাবেজের সেলের সামনে করিডোরে দেখা গেল জন হারকারকে, এক হাতে খাবারের থালা আর অন্য হাতে কফির কাপ নিয়ে। একটা টুথপিক চিবাচ্ছিল ও। এ মুহূর্তে একপাশে ওটাকে থুতু করে ফেলে অমায়িক সুরে বলল, খেয়ে আমাকে উদ্ধার করো খুনি। ভালো খাবারের জন্য সারাটা বিকেল অপেক্ষা করেছে রিক। প্রচণ্ড খিদে পেয়েছে ওর। সকালে নাস্তার পর থেকে আর কিছু পেটে পড়েনি। রন হার্ডি একবারও প্রতিজ্ঞা ভঙ্গ করেনি, রিক জানে এবারও করবে না। ব্যাংক থেকে উঠে হারকারের দিকে এগিয়ে গেল রিক। সেল দরজার কাছে পৌঁছতে টিনের থালায় রোজকার সেই যাচ্ছে তাই খাবার দেখতে পেল। ঝট করে ঘুরে ব্যাংকে ফিরে এলো ও। নিদারুণ হতাশ, না খেয়েই বরং মরবে ও, তবু এ খাবার মুখে দেবে না। হার্ডি নিশ্চয় ভুলে গেছে। ওই খাবে না? জাহান নামে যাও, গর্জে উঠল রিক। নাইলে প্লেট শুদ্ধ ঢুকিয়ে দেব পিছন দিক দিয়ে। হয়েছে হয়েছে, বলল হারকার। অত দেমাগের কি আছে? কি হলো? তুমি কি আশা করছো জানবো কেমন করে? কি আশা করছো জানবো কেমন করে? দুপুরে পই পই করে জানতে চাইলাম কোনো পছন্দ আছে কিনা। বললে তো না, তাই রোজ না যা নিয়ে আসি তাই এনেছি। ঘুরে অফিসের দিকে পা বাড়াতে গিয়েও থেমে কাঁধের উপর দিয়ে আর চোখে চাইল ও। এখানকার খাবার ভালো না, আমিও জানি, সেজন্য তোমাকে দোষ দিই না। হ্যাঁ, খাবার বটে লয়েড বার্কারের। কি সাপারটায় না পাঠিয়েছে একটু আগে। উলস করে একটা শব্দ করল শেরিফ। ফ্রাইড চিকেন, ব্রাউন গ্রেভি, মাস্ট পটেটো, বিস্কিট, কফি, মস্ত এক টুকরো আপেল পাই। যা ছিল না, একেবারে পয়সার মাল।
লাফিয়ে উঠে বারের কাছে এসে দাঁড়ালো রিক। কই, কোথায় নিয়ে এসো? নিশ্চয় রন পাঠিয়েছে। হায় হায়, শেরিফের মুখা চোখ ছানা বড়া। এমন তাজ্জব কথা যেন বাপের জন্মে শোনেনি। আগে বলতে হয়। মানে? মানে আমি ভেবেছিলাম বিশেষ কিছু খাবে না বলেছ যখন, তবে নিশ্চয় আমার জন্যই পাঠিয়েছে বার্কার, তাই খেয়ে ফেলেছি। অট্ট হাসি হাসতে হাসতে করিডোর ধরে ফিরে চলল শেরিফ। শালা শুয়োরের বাচ্চা, পেছন থেকে চেঁচিয়ে উঠল রিক। বেজন্মা খচ্চর। মেটাল ডোর সশব্দে লাগিয়ে দিয়েছে ততক্ষণে হারকার। গরাদ চেপে ধরল রিক। সাদা হয়ে গেল আঙুলের ডগা। কি লাভ বাঁচতে চেয়ে? গার্ড আর হারকারের মতো লোকেরাই দুনিয়ার হর্তাকর্তা বিধাতা। একজন আদেশ দিচ্ছে, আরেকজন কুকুরের মতো তা পালন করছে। ব্যাংকে এসে বসে পড়ল রিক, দুহাতে মাথা ধরে। খালি পেটটা জ্বলছে। কাল দুপুরে 13 ধাপ বাইতে পারবে তো? ফিরে এসেছে হারকার, আরেকটা টুথপিক তার মুখে। 6টা বেজে গেছে খুনি, আর মনে হয় 18 ঘন্টা আয়ু তোমার। মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে জীবনকে কিভাবে দেখছো তুমি? আমার না খুব জানতে ইচ্ছে করছে। এই বলো না, আবদারের সুরে বলল শেরিফ, মুখে শয়তানি হাসি। রিক নিশ্চুপ দেখে বলে চলো, হ্যাঁ, মরার জন্যে ফাঁসিটা একটু কঠিনই বটে। একবারে ফাঁসটা এঁটে বসলে অবশ্য অত চিন্তার কিছু নেই, কিন্তু তা না হলে বাপু ঠেলা বেরিয়ে যায়। একবার সামনে একবার পেছনে। হে হে হে। মানসিক নির্যাতনের এ ধরনের শাস্তি তো জজ গ্রিসাম দেয়নি রিককে, কিন্তু কী বা করার আছে ওর? হারকার তাড়িয়ে তাড়িয়ে বন্দির দুর্দশা উপভোগ করতে চাইলে ঠেকাবে কে? একটা বাঁকা হাসি লোকটার ঠোঁটে ফুটে উঠে সারা মুখে ছড়িয়ে পড়ল। বোমবাস্টিক খবরটা মনে হয় শোনোনি তুমি? আর শুনবেই বা কীভাবে? জেলখানায় কি আর এত খবর পৌঁছায়? রিকের মধ্যে কোনো আগ্রহ লক্ষ্য না করে অজ্ঞাত বলে চলল, গার্ড মুলার তার বউটাকে হারিয়েছে। হোটেলে উঠেছে মহিলা। ব্যাংকে গিয়ে ভাতারকে বলে এসেছে তার সাথে আর ঘর করবে না। নিজের কানে শুনেছে মিসেস বার্নস। আচ্ছা, তোমার কি ধারণা এটা করতে গেল কেন মহিলা? হারকারকে পাত্তা না দেওয়ার ভান দেখাচ্ছিল রিক, কিন্তু জেনেট গার্ডকে ছেড়ে গেছে শুনে চট করে মাথা তুলতে বাধ্য হলো। তবে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল ও। মনে জাগা প্রশ্নটা মুখে আনলো না। হারকারের মুখের অভিব্যক্তিতে নগ্ন হারামিপনা দেখে উপলব্ধি করল সবে শুরু হলো। মহিলা তোমার প্রতি খুব দুর্বল, তাই না খুনি? বলে চলেছে হারকার। স্বামীকে বলেছে রন হার্ডি যেভাবে হোক তোমাকে নাকি মুক্ত করবেই করবে। তোমার মতন একটা বাঞ্চতের জন্যে এত চিন্তা কিসের তার? হাঁটুতে হাত রিকের, চোখ মেঝেতে নিবদ্ধ। ঘন ঘন শ্বাস প্রশ্বাস বইছে ওর, কিন্তু বদ্ধপরিকর। দেখতে দেবে না হারকারকে কি পরিমাণ দগ্ধ হচ্ছে সে ভেতর ভেতর। কিন্তু ভায়া, নেপোয় মারে দই বলছে হারকার। এখন সে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। আজ মাঝরাতে অফিসারে যাচ্ছি আমি, দেখা হবে ওর সাথে। হারকার বারের কাছ ঘেঁষে দাঁড়িয়েছে। হঠাৎ করে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলল রিক এবং ব্যাংক থেকে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। গরাদের ফোকর দিয়ে হাস্যময় শেরিফের মুখ লক্ষ্য করে ঘুষি ছুড়ল। কিন্তু এজন্যে তৈরি ছিল শেরিফ। এক লাফে পিছিয়ে সরে করিডোরের ওপাশে বারের গায়ে হেলান দিল। বেদম হাসিতে চোখ ফেটে পানি বেরিয়ে আসার জোগাড় তার। ওকে স্পর্শ করো না হারকার, বলতে গিয়ে কেঁপে গেল রিকের গলা। করলে তোমাকে আমি খুন করে ফেলবো, খোদার কসম বলছি। ছেলে বলে কি শোনো? খলখল করে হেসে উঠল হারকার। কি দিয়ে খুন করবে শুনি? তোমার ওই কুৎসিত দৃষ্টি দিয়ে? ছি সোনা, কাল 12টায় যার 13টা বাজতে চলেছে তার মুখে এসব কথা শোভা পায় না। বহুত মজা লুটেছে হারকার, আর দরকার নেই। তাই রিককে আর না ঘাটিয়ে নিজের অফিসের দিকে পা বাড়ালো।
পুঞ্জীভূত নিরাশা আর ক্ষোভের অশ্রু বানের পানির মতো নামল রিকের গাল বেয়ে। 12। নেভাদায় একটা খনি সমৃদ্ধ ছোট্ট শহরে 2 বছর মার্শালের কাজ করছিল রিক সাবেস। ধারণা করে নিয়েছিল ফরচুনও তেমনি কোনো শহর হবে, রোদে শেখা গিরিখাতে কিংবা শেষবুসের ফ্ল্যাটে যে ধরনের শহর সচরাচর চোখে পড়ে আর কি। কিন্তু ধারণাটা বাস্তবের সঙ্গে মেলেনি। সান হুয়ানসের পাহাড়ি এলাকায় অবস্থিত ফরচুন একদম অন্য জগৎ। যাত্রার সকালে গার্ডকে খুন করার ইচ্ছা পুরো মাত্রায় ছিল ওর। বিলম্বে হলেও সেটাই ন্যায় বিচার হবে মনে করেছিল সে। বিকেলের প্রথম ভাগে ফরচুনে পৌঁছল ও। ক্যানিয়নের দেয়াল থেকে বেরোনো তাকের মতন একটা রাস্তা ধরে। সরু রাস্তাটায় বাণিজ্যিক অফিসের অসংখ্য দালান। একপাশে কাঠামোগুলোর পেছন দিকটা খাড়া উঠে গেছে গভীর ক্যানিয়নটাকে ছাড়িয়ে। অন্যধারে বাড়িগুলো গাদাগাদি করে রয়েছে রাস্তাটার আর আকাশে মাথা তোলা তীক্ষ্ণ ঢালটার মধ্যখানে। পাহাড় শীর্ষে কেবিন বানিয়ে বাস করার কায়দা কিভাবে যেন বের করে ফেলেছে মানুষ। লিভারি স্টেবলে ঘোড়া ছেড়ে হোটেলে একটা রুম নিল রিক। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গার্ড মুলারের খোঁজে বেরোলো। জেনেটকে দেখার ইচ্ছেটাও অবশ্য কম নয় তার। মেয়েটাকে কেমন দেখবে এখন? মেয়ে তো আর নেই, এতদিনে মহিলা হয়ে গেছে। মোটাসোটা, গোলগাল, গিন্নি বান্নি টাইপের মহিলা কি? রিককে দেখলেও কি চিনতে পারবে জেনেট বা গার্ড? শরীর ভারী হয়ে গেছে, হলদে রঙের পুরো গোপ এখন ওর। তাছাড়া কাপড় চোপড়ের ধরনও গেছে বদলে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গার্ডের দেখা পেতে চায় সে, কিন্তু গার্ড তো আর তাকে আশা করছে না। রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেলে কি করবে খেলা করছে রিকের মাথায়। শহরটা ইতিমধ্যেই চকিত জরিপ চালিয়ে নিয়েছে রিক। আবিষ্কার করেছে প্রথম চেনের সেলুন এখানে একটাই, ক্রিস্টাল স্পার। ওখানে গিয়ে চারদিকে একবার নজর বুলিয়ে কাঁধের ধাক্কায় জায়গা করে নিয়ে বারের দূর প্রান্তের উদ্দেশ্যে এগোলো ও। ড্রিঙ্কের অর্ডার দিয়ে দরজার দিকে চোখ রেখে দাঁড়িয়ে রইল। গার্ডকে দেখা মাত্র চিনবে ও, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই ওর। কোনো মাইনারকে দেখা গেল না সেলুনে। রিক অবশ্য এখানে তাদের আশাও করেনি। তবে খনির কাজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোক, যেমন বুককিপার, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য অফিস কর্মকর্তারা নিশ্চয় আছে। তবু রিকের কেন জানি মনে হলো উপস্থিত খদ্দেরদের অধিকাংশই আইনজীবী, ব্যাংকার অথবা ব্যবসায়ী গোছের লোক। হাজার হলেও উঁচুমানের সেলুন তো বটে। গার্ড মুলারের উপযুক্ত জায়গা। রিকের মন বলছে লোকটাকে এক সময় এখানে দেখা যাবেই। গেল। তখন সবে 6টা বেজেছে। গার্ড সেলুনে ঢুকে পথ করে নিয়ে সোজা বারে গেল। ড্রিঙ্কের অর্ডার দিয়েছে। মুখ, শরীরের অবয়ব তেমনি আছে। সরু ভারিক্কি ভাব দেখবে ভেবেছিল রিক। তবে বয়সের কারণে ছেলেবেলার সেই লাজুক ভাবটা কেটে গেছে। বেশভূষা দেখে বোঝা যায় উঁচুতলার মানুষ সে, দুহাতে পয়সা ওড়াতে পারে। একটু পরেই লোকে ঘিরে ধরল ওকে। জনপ্রিয় লোক ও, এমন মনে হলো না রিকের। পয়সা, এরা সব দুধের মাছি। লোকগুলোর মধ্যে কেমন যেন একটা খুশি করার ভঙ্গি লক্ষ্য করার মতন। স্পষ্ট উপলব্ধি করল রিক নিজেকে অন্য মাত্রায় তুলে নিয়ে গেছে গার্ড। এ ঘরে আর কেউ নেই ওর সমকক্ষ। পূব থেকে রাতারাতি টাকা কামানোর ধান্দায় আসা লোকগুলো তো পারলে গার্ডের পায়ে লুটিয়ে পড়ে আর কি। সবচেয়ে কাছে দাঁড়ানো বারটেন্ডারটিকে হাতের ইশারায় ডাকলো রিক। বারের ওদিকে ওই লম্বা ভদ্রলোককে? গার্ডিনার মুলার, বলল বারটেন্ডার। এলাকার সবচেয়ে পয়সাওয়ালা লোক, ক্ষণিক কেনা বেচার ব্যবসা।
আর কপালও আছে লোকটার, প্রত্যেকবারই নাকি ভালো লাভ করে। দেখে তো আইনের লোক মনে হয়, উস্কে দিল রিক। ঠিকই ধরেছ, বলল বারটেন্ডার, এখানকার সেরা উকিল। শহরে আসার পর মাত্র 2 কি 3টে কেসে হেরেছে। তবে লোকে বলে খনির ব্যবসা থেকেই আসল পয়সাটা কামায়, অথচ কোনোদিন গাইতি হাতে নেয়নি, বলল রিক। না, সায় জানালো তেতসুরে বারটেন্ডার। কিন্তু সাথে ওই ছড়িটা দেখছো না, ওটাই হাত দারুণ। কেউ কেউ ও ঠকিয়েছে বলে লাগালাগি করতে গেছিল, কিন্তু পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে। আরেক ব্যাট মাস্টারসন, তুমি চেনো ওকে? না, নাম শুনেছি। আমি কিরিটে দেখেছি ওকে, বলল বারটেন্ডার। ওর ছড়ি ঘোরানোর গল্প সব বানোয়াট, কিন্তু এই লোকের না। আমি নিজের চোখে দেখেছি। পিস্তলে হাত কেমন? ভালো। কোটের পকেটে একটা ছোট নলের রিভলভার রাখে। এক লোক নাকি ড্র করাতে পকেট থেকেই আতুরি বের করে দিয়েছিল। গার্ড বেরিয়ে যাচ্ছে, দরজার কাছে এগিয়ে দিল ওকে জনাদুয়েক লোক। ড্রিঙ্কের দাম মিটিয়ে রাস্তায় বেরিয়ে এলো রিক। একটু দূরত্ব রেখে অনুসরণ করার ইচ্ছা। রাস্তায় আলো কমে এসেছে। পশ্চিমের পর্বতমালা সূর্যকিরণের বেশিরভাগটুকু মেরে দিচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রাখছে রিক। একটা পার্শ্বগলিতে ঢুকে চড়াই বেয়ে উঠে যেতে দেখলো গার্ডকে, একটা সাদা রঙের বাড়িতে। এদিকে হাতে গোনা কটা মাত্র বাসা। বিলাসিতার লক্ষণ মাত্র নেই দেখে অবাক বলল রিক। তারপর মনে হলো ফরচুনে ডার দেখাবে কেন গার্ড? সে বেছে নেবে ডেনভার বা কলোরাডো স্প্রিংসের মতো জায়গা। টাকার পাহাড়টা গড়ে তোলা শুধু বাকি। ব্যাস, সরে যাবে ও এখান থেকে। সেখানে হয়তো চালিয়ে যাবে আইন ব্যবসা, নজর কাড়া একটা বাড়ি তৈরি করবে। হয়তো ব্যাংকার, ব্রোকার, জজ, রাজনীতিবিদ, অর্থাৎ ওর সামাজিক অবস্থানের সঙ্গে মানানসই কোনো একটা পেশা বেছে নেবে। খোদা দুনিয়াটা এদের জন্যেই বানিয়েছে। আবারও মনে হলো রিকের। রাস্তার এপাশে দাঁড়িয়ে রইল রিক। আসপেনের ঝাড়ের আড়ালে লক্ষ্য রাখছে। গার্ড এ মুহূর্তে খবরের কাগজ নিয়ে বসেছে। বাচ্চা কাচ্চার চিহ্ন নেই। একটু তাজ্জবই লাগলো রিকের। জেনেটকে এতদিন সে কয়েক বাচ্চার মা হিসেবে কল্পনা করে এসেছে। 7-5 ভাবছে এ সময়ে লাফ দিয়ে দিল ওর হৃৎপিণ্ড। জেনেট বেরিয়ে এসেছে কিচেন থেকে। প্রদীপের আলো পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে ওর অপরূপ মুখটা। মনের গভীরে জেনেটের যে ছবিও ধরে রেখেছে তা মোটেই অতিরঞ্জন নয়। পড়ছে অল্প কিছুক্ষণের জন্যে যে মেয়েটির দেখা পেয়েছিল সে রয়্যালে পূর্ণতা প্রাপ্ত হয়ে সৌন্দর্য তার বেড়েছে বই কমেনি। 8 বছর পরও কিশোরীর মতো শরীর বজায় রাখতে পেরেছে জেনেট। ঘুরে কিচেনের উদ্দেশ্যকে ছন্দময় ভঙ্গিতে ফিরে যেতে দেখে সেই স্কুল জীবনের মতো উত্তেজনা অনুভব করল রিক। গার্ড ততক্ষণে উঠে এসে জানালার সবুজ শেড টেনে দিয়েছে। হোটেলের দিকে পা বাড়ালো রিক। জেনেটের প্রতি পুরানো কামনা টকবক করে ফুটছে ওর বুকে। সাফার সেরে রুমে গেল ও। বিছানায় ভাবতে বসলো ব্যাপারটা নিয়ে। গার্ড মুলারকে সহজেই ঘাবড়ে দেওয়া যায়, কিন্তু একটা কথা আগে ভেবে দেখেনি ও। পিস্তল ড করে ফেয়ার ফাইটে রাজি হওয়ার বান্দা গার্ড নয়। কাজেই অতর্কিতে হামলা করে ওকে ঠান্ডা মাথায় খুন করতে হবে। কিন্তু রিক সেটা পারবে না। না, গার্ডকে হত্যা করলে সমস্যার সমাধান হচ্ছে না। জেনেটকে কবজা করবে রিক। প্রচণ্ড আবেগ দিয়ে অধিকার করে নেবে। তারপর যা হয় হবে। যে দুজন মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে ও তাদের উপর বদলা নেওয়া তো হবে। এদের জন্যে 3-3টা বছর রিফর্ম স্কুলে কাটাতে হয়েছে ওকে। মালগাড়িতে চড়ে প্রাণের ভয়ে পালাতে হয়েছে রয়্যাল ছেড়ে। সারা জীবন লজ্জা নিয়ে জীবন কাটাতে হবে ওদের। সিদ্ধান্তে এলো রিক। জেনেটকে কৈশোরে বলেছিল ও, আমি পুরুষ হিসেবে গার্ডের চাইতে সব দিক দিয়ে ভালো। কাল সেটা টের পাবে গার্ডের বউ।
গার্ডেরও অজানা থাকবে না কথাটা, এবং এরপর থেকে সম্পর্ক আর কোনো দিন স্বাভাবিক হবে না দুজনের। সকালে নাস্তা ছেড়ে উদ্দেশ্যবিহীন ঘুরে ফিরে কাটালো রিক। গার্ডকে প্রচুর সময় দিল বাসা ছেড়ে বেরোনোর। তারপর ঘুরপথে পাহাড়ে উঠে এলো। সকালের নির্মল বাতাসে অ্যাসপেনের ধোঁয়ার গন্ধ মিশছে কেবিনগুলোর চিমনি থেকে। বাড়িটার ঠিক উপরে দাঁড়িয়ে নিরীক্ষা করছে রিক। অবাক হয়ে দেখল বিকেলের চান আলোয় কাল একটা জিনিস ওর চোখ ফাঁকি দিয়েছিল। বাড়ি থেকে একটু দূরে পাহাড়ে একটা লগ বার্নের অবস্থান, এবং বার্ন আর বাড়িটির মধ্যখানে উঠোনে লাল চাকাওয়ালা একটা ঝা চকচকে বগি। বাড়ির খিড়কি দরজা দিয়ে বেরিয়ে মোহনীয় ভঙ্গিতে বার্নের উদ্দেশ্যে চলেছে জেনেট। ঢুকে পড়ল ভেতরে। ঢাল বেয়ে তড়িৎ নেমে এলো রিক। খুলে রাখা দরজাটা দিয়ে প্রবেশ করলো বার্নে। এইবার যাবে কোথায় সুন্দরী? কে বাঁচাবে তোমাকে? এখানে বাবা নেই, টাউন মার্শাল নেই, বুড়ো হেডু বাকনার নেই। দরজা ভেঙে নাক গলাবে কে? দরজার দিকে পিঠ দিয়ে একটা বেয়ে ঘোড়াকে দলাই মলাই করছিল জেনেট। জানে না রিক ঢুকেছে বার্নে। কেমন আছো জেনেট? ঠিক এক কদম পেছন থেকে বলে উঠল ও। কোকিয়ে উঠে চরকির মতন ঘুরে তাকালো জেনেট। একটা হাত দিয়ে মুখ চেপে ধরার ইচ্ছা ছিল রিকের, কিন্তু দেরি হয়ে গেছে। পলকে চিনে ফেলেছে ওকে মেয়েটি। ফিসফিসিয়ে বলল, রিক। হাত বাড়িয়ে দিয়েও মুখ চাপা দিল না রিক। মেয়েটা চেঁচাবে না বুঝতে পেরেছে। যে অভিব্যক্তি দেখতে পেল জেনেটের মুখে, সেটা কম্পেনকালেও কল্পনা করেনি ও। আনন্দ উচ্ছ্বাসের প্রতিক্রিয়া দেখে মুহূর্তে অনেকখানি ঘৃণা দূর হয়ে গেল ওর মন থেকে। ব্রাশ আর কারিকম খড় কুটোয় ছুঁড়ে ফেলে রিকের বুকে শরীর ছুঁড়ে দিল জেনেট। দুহাতে জড়িয়ে ধরেছে, ঠোঁট খুঁজে নিয়েছে ঠোঁট। রিক, ও রিক। একটু পরে আবেগের তীব্রতা কমে এলে অস্ফুট স্বরে বলতে লাগলো, কতদিন পর তোমাকে দেখলাম। ব্রাশ আর কারিকম তুলে নিয়ে সেলফে রাখলো ও। এবার দরজাটা টেনে বন্ধ করে হুড়কো তুলে দিল। তারপর হাত ধরে বার্নের পেছনে খড়ের গাদায় টেনে নিয়ে গেল রিককে। গার্ড এবার আর কাউকে পাঠাতে পারছে না। সারাদিনের জন্যে আওয়ারে গেছে ও। রিকের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে যেন ওর মনের কথা পড়তে চাইছে জেনেট। গার্ডই যে লোক পাঠিয়েছিল সেটা জানতে না, তাই না? মাথা নাড়ল রিক। না, জানতাম না। তার মানে দোষটা ওর নিজেরই। গার্ডকে সেদিন জাইলসের বান থেকে দূরে থাকতে হুমকি না দিলে অমনটা ঘটত না। নিজে বসে হাত টেনে রিককেও পাশে বসালো জেনেট। তারপর অনিবার্যভাবেই উঠল সেই পুরানো অথচ তিক্ত প্রসঙ্গগুলো। নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইল জেনেট। বলল সে মুহূর্তে ইজ্জত বাদশাতে আর কিছু করার ছিল না তার। ব্যাপারটা বুঝল রিক। কিন্তু গার্ড মারা গেছে কেন মিথ্যে বলেছিলে তুমি? জানতে চাইল। বিশ্বাস করো, মিথ্যে বলিনি, দিব্যি দিয়ে বলল জেনেট। ভেবেছিলাম সত্যিই মারা গেছে। ওর পালস খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যদি জানতামও মরেনি ও, তাও একই কাজ করতাম। তুমি কি ভেবেছ গার্ডকে মারবে আর ওরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? সোজা জেলে দিত তোমাকে। কথাটা অস্বীকার করার নয়। দুনিয়াটা তো আসলে গার্ড মুলারদের জন্যেই। তুমি চিঠিপত্র দিলে তোমার কাছে চলে যেতাম, বলল জেনেট। কিন্তু তুমি তো কোনো যোগাযোগই রাখলে না। তুমি গার্ডকে বিয়ে করেছ। রিকের কণ্ঠে অভিযোগের সুর। হ্যাঁ, বলল জেনেট। কেন জিজ্ঞেস করো না? তোমার কাছ থেকে সাড়া না পেয়ে আর কি করতে পারতাম আমি? এ দোষটা ওর। কিন্তু জেনেটকে কাছে টেনে নেওয়া সম্ভব ছিল না। টেক্সাস সিলিমের সঙ্গে ঘুরছে তখনও। ব্রাউন্স হলে ঘাপটি মেরে রয়েছে। চাল নেই, চুলো নেই। এ অবস্থায় কোনো মেয়ের দায়িত্ব নেওয়া যায়? তুমি তো ভালোই আছো, বলল রিক। আমি তোমাকে এত সুখে রাখতে পারতাম না। সুখ? কোকিয়ে উঠল প্রায় জেনেট। আমার চেয়ে অসুখী আর কেউ নেই রিক। ওর ঠোঁটের কাছে জেনেটের ঠোঁট। ওকে চুমো খেলো রিক। তারপর আর কোনো বাধা রইল না।
পরে ওর বুকে মাথা রেখে শুয়ে বলল জেনেট, এখনও কিন্তু আমাকে নিয়ে যেতে পারো তুমি। তা হয় না জেনেট, ব্যথিত সুরে বলল রিক। ঘটনা এরকম দাঁড়াবে ভাবতে পারিনি আমি। টাকা পয়সা কিছু হাতে নেই, যা কামিয়েছি সব উড়ে গেছে। এখন নেই তো কি হয়েছে, আবার হবে, বলল জেনেট। সেজন্যে কিছুটা সময় লাগবে, বলল রিক। তোমাকে আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তারপর খবর দেব। তুমি ততদিন এখানে অপেক্ষা করো। জেনেটকে চুম্বন করল ও। পরস্পরের প্রতি ভালোবাসা ওদের আবার উদ্গ্র হয়ে উঠল। সেদিন বিকেলে ফরসন থেকে রাইড করে চলে গেল রিক। অন্তর থেকে উপলব্ধি করছে জেনেট সত্যিকারের ভালোবাসে ওকে। ও বাসে জেনেটকে। বছর আগে হলে ভাবল ক্যাসিডি স্টাইলে তুরন্ত টাকা কামাতে পারত, কিন্তু সেদিন আর নেই। তাতে কি, কাজ করবে ও, যেভাবে পারে টাকা জমাবে, তারপর নিয়ে যাবে জেনেটকে এখান থেকে। এখন দীর্ঘ প্রতিজ্ঞ সে। কাজেই উত্তরে ওয়াইওমিংয়ে হাজির হলো রিক। ওখানে তখন বিগ এল্ক কান্ট্রিতে রেঞ্জ ওয়ারের দামামা বেজে উঠেছে। লড়াই করার চুক্তিতে ভাড়া করা হলো ওকে। ঠিক হচ্ছে না ভুল ভাবনা চিন্তা না করে ময়দানে অবতীর্ণ হলো রিক। শীঘ্রই অনেক টাকা চাই তার। এক বিকেলে তিনজন ঝাঁপিয়ে পড়ল ওর উপর। তিনজনকেই পরপারের টিকিট কিনে দেওয়ার মন্দ লোকের কুখ্যাতি অর্জন করতে হলো ওকে। যুদ্ধ তখনও চলছে, আর দুহাতে টাকা কামাচ্ছে রিক, কারণ ওকে প্রয়োজন ছিল কর্মদাতার। জেনেট চিঠিতে জানালো ওরা ডেড হর্সে চলে যাচ্ছে, এবং তারপর শীতের শেষাশেষি লিখলো বাচ্চা হয়েছে ওর, ছেলে, নাম রেখেছে টম। এরপর চিঠি লেখা ছেড়ে দিল রিক। দুজনের অনুপাতে সঞ্চয় করেছে সে, কিন্তু একটা দুধের বাচ্চা সহ তিনজনের খরচ জোটানো সম্ভব নয় তার পক্ষে। বরঞ্চ গার্ড যে নিরাপত্তা দিতে পারবে তা ছেড়ে ছুড়ে জেনেট এসে পড়ুক, সেটা সে চায়ও না। সে রাতে গলা পর্যন্ত গিলল রিক সোনালি তরল। তারপর পোকার খেলতে বসে খোয়ালো $300। এ ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেল ও। গুটিয়ে নিল নিজেকে। মেজাজ তিরিক্ষি হয়ে থাকে সর্বক্ষণ। ভুলতে পারে না কিছুতেই কি হতে পারত আর কি হলো, এবং এজন্যে সে নিজেও কি পরিমাণ দায়ী। 13। ঘড়ি দেখল জেনেট। সাফারের সময় হয়ে গেছে, কিন্তু খিদে পাচ্ছে না। তাছাড়া নিচে ডাইনিং রুমে গিয়ে খেতে বসবে আর লোকে চেয়ে থাকবে ড্যাব ড্যাব করে, ভাবতেই পারে না সে। কিন্তু পরক্ষণে ভাবল, কারো তো আর জানতে বাকি নেই, যা ভাবে ভাবুক গে, কিচ্ছু যায় আসে না ওর। 7টা। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে কাটা গুঁজল ও। হ্যাট মাথায় চড়িয়ে স্কার্ট সোজা করে নেমে এলো নিচে। ডাইনিং রুম জনাকীর্ণ, কিন্তু কোণের দিকে একটা টেবিল পেয়ে গেল জেনেট। মেনুটা তুলে নিল। আসরের মধ্যমণি হয়ে গেছে এরই মধ্যে, টের পাচ্ছে। একটা গুঞ্জন উঠে থেমে গেল। সবাই উদাসীন ভঙ্গি নেওয়ার চেষ্টা করছে এ মুহূর্তে। পরের ব্যাপারে নাক গলাতে যেন ভয়ানক অনীহা তাদের। পছন্দসই খাবার বেছে নিয়েছে জেনেট। এখন অর্ডারের পালা। জানালা দিয়ে চেয়ে হাত ভাঁজ করে বসে আছে ও। কোলের উপর রেটিকিউলটা। লয়েড বার্কারকে ডাইনিং রুমে আসতে দেখা গেল কিচেন থেকে বেরিয়ে। ওকে দেখে টেবিলে এসে বসলো লোকটা। সামনে ঢুকে অনুচ্চ কণ্ঠে বলল, মিস মুলার, আপনার স্বামী আপনাকে বাড়ি ফিরে যেতে বলেছেন। আমি আর বাড়ি যাচ্ছি না, বার্কার। চেয়ারে কুঁকড়ে গেল লোকটা। গোলমুখটা গোলাপি বর্ণ ধারণ করেছে। মিস মুলার, আমি নিরুপায়। আপনার স্বামী বলেছেন যাতে আপনাকে হোটেলে থাকতে না দিই। আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছেন। ঘৃণা ভরে চাইল ওর দিকে জেনেট। রন হার্ডি ছাড়া শহরে কি আর কোনো পুরুষ মানুষ নেই? তোমরা সবাই কি আমার স্বামীর কেনা গোলাম? আমিও এতদিন বাদিগিরি করেছি, আর না। হোটেলে থাকতে দিতে না চাইলে বের করে দাও। কোনো কুঁড়ে ঘর না হয় খুঁজে নেব।
ছি ছি, কি বলছেন আপনি? ভারী গলায় বলল বার্কার। ঘাড় ফিরিয়ে একজন ওয়েট্রেসকে দেখে হাতের ইশারায় ডাকলো। আপনি কি খাবেন বলে দিন, বলে ডাইনিং রুম ত্যাগ করলো বার্কার। ডাইনিং রুম খালি হয়ে এসেছে প্রায়। 8টার দিকে সাফা সেরে নিজের ঘরে ফেরার সময় উপস্থিত জনা কয়েক ড্রামারকে সপ্রশংস দৃষ্টিতে চাইতে দেখলো ওর দিকে জেনেট। নগ্ন কামনা ওদের চোখে মুখে। ঠিক এ জিনিসটাই দেখতে পেয়েছে ও জন হারকারের মুখের চেহারায়। লোকে কেন যে ওকে এ চোখে দেখে বোঝে না জেনেট। উগ্র আধুনিক সাজ পোশাক বা আচরণ কোনোটিকেই তো কখনো গ্রহণ করেনি ও। আর এখন তো কল্পনার ফানুস ওড়াতে ব্যস্ত সবাই। স্বামী ছেড়ে এসেছে যেহেতু, ওর বিশ্বাস শহরের প্রতিটি পুরুষ এখন ওর সঙ্গে বিছানায় যাওয়ার চেষ্টা করবে। সবাই, শুধু রন হার্ডি বাদে। যদি ওর সম্বন্ধে ভুল ধারণা না করে থাকে জেনেট। এটাও কেমন যেন অস্বাভাবিক, কারণ ডেড হর্সে একমাত্র ওর ব্যাপারেই দ্বিতীয়বার ভাববে জেনেট। ঘরে পৌঁছে গেল ও। রন হার্ডির আসার সময় হয়ে গেছে। দরজা বন্ধ করে জানালায় এসে দাঁড়ালো জেনেট। ভয় ভয় করছে ওর। জন হারকারের সঙ্গে দেখা করার সময় যতই ঘনিয়ে আসছে। লোকটা মানুষ নয়, পশু। ফলে পরিস্থিতি সহজেই আয়ত্তের বাইরে চলে যেতে পারে। কিন্তু পিছু হটবে না জেনেট। ভীরুতার পরিচয় একবার দিয়েছে ও জাইলসের বার্নে সে রাত্রিতে। সেই দুর্বলতার মূল্য চুকাতে হয়েছে ওকে বহুবার। আজ রাতে সাহস হারানো চলবে না আর। 9টা বাজে প্রায়। এ সময় দরজায় মৃদু টোকার শব্দ হলো। দরজা একটুখানি মেলে দেখে রন হার্ডি। ওকে দেখে স্বস্তির শ্বাস ফেলল জেনেট। বুড়োতে প্রদীপ জ্বালতে গেল। হার্ডির দরজা ভেজে ওর হাতে তুলে দিল হুস্কির একটা বোতল। জোনাথনের সেরা মাল। কয় ঢোক মারলে আপোষে গড়গড়িয়ে কথা বেরোবে হোতকাটার মুখ দিয়ে। মৃদু হেসে বোতলটা বুড়োতে রাখল জেনেট। আসল কথাগুলো বললেই হয়। হার্ডির দিকে চেয়ে মাথা নাড়ল ও। জোর করে হাসি ফোটালো মুখে। আমার ভয় করছে রন, ভীষণ ভয় করছে। আগেই বলেছিলাম বড় বেশি ঝুঁকি নিচ্ছ তুমি, বলল হার্ডি। আমি যাই, হারকারকে মানা করে দিগে। না না, কোকিয়ে উঠল প্রায় জেনেট। ভয় পাচ্ছি রিকের জন্যে। আর কতক্ষণ বাকি? 15 ঘন্টা। হার্ডি সায় জানাতে বলল, এইটুকু সময়ের মধ্যে কি আর করতে পারি আমরা? হয়তো কিছুই না। ধরো তুমি যদি গভর্নরের সঙ্গে যোগাযোগ করতে না পারো, প্রশ্ন করল জেনেট। মানে হারকারের কাছ থেকে যা জানার জেনে নেয়ার পরও যদি টেলিগ্রাফ লাইন না পাও, বা ধরো সে অন্য কোথাও গেছে, পাওয়া গেল না, তখন? কিছু করার নেই, ভাগ্যের উপর নির্ভর করতে হবে আমাদের। শব্দ সামার, তিক্ত স্বরে বলল জেনেট। গ্রিসাম যেদিন ওর ফাঁসির আদেশ দিল সেদিনই ছুটে যেতে পারতাম তোমার কাছে, হাতে সময় পেতে তুমি। কিন্তু তা না করে বসে রইলাম অদৃষ্টের উপর ভরসা করে। মনে মনে ভেবেছি নিশ্চয় কিছু একটা ঘটবে যার ফলে বেঁচে যাবে রিক। সেটা যখন হলো না, তখন পাগলের মতন দৌড়ে গেছি তোমার কাছে। বিছানায় বসে পড়ে ক্লান্ত পরাজিত সুরে কথা বলে চলল ও। গার্ডকে অনেক আগেই ছেড়ে আসা উচিত ছিল আমার, কিন্তু লোকলজ্জার ভয়ে পারিনি। তারপর টম হলো, ওর মুখ চেয়ে রয়ে গেলাম। টাকা পয়সা নেই, কোনো কাজ জানি না, কী বা করা ছিল আমার। এখন সবই গেল, রিকের জীবনটাও বাঁচাতে পারলাম না। গার্ড তো বলে রিক টমকে চুরি করেছিল আর তুমি মুক্তিপণ দিয়ে ওকে ছাড়িয়েছ, বলল হার্ডি। ডাহা মিথ্যা, বলল জেনেট। ওর গোটা জীবনটাই মিথ্যা দিয়ে সাজানো। কোলের উপর ভাঁজ করে রাখা হাতের দিকে চেয়ে ও চাইল, তুমি আমাকে বিশ্বাস করো? করি, নরম স্বরে বলল হার্ডি।
কিন্তু তাতে তো সমস্যা মিটছে না। সায় জানালো মাথা নেড়ে জেনেট। জানো, বলল, ছোটবেলায় সবাই আমাকে খুব ভালো মেয়ে বলে জানতো, কিন্তু তারা ভুল মনে করত। একমাত্র রিককেই মুখ ফুটে বলতে পেরেছিলাম আমি কেমন, আমারও যে কামনা বাসনা আছে এসব কথা। কিন্তু ওর প্রতি সৎ থাকতে পারলাম না বলেই জীবনটা এরকম হয়ে গেল বেচারার। ওই ঘটনার পর থেকে সততা, ন্যায় বিচার এসব নিয়ে অনেক মাথা ঘামিয়েছি। কথাগুলো একটানা বলে মুখ তুলে চাইল জেনেট। আচ্ছা রন, বলতে পারো মানুষের সবচেয়ে খারাপ দোষ কী? পাদ্রীরা কি বলে সেটা জানতে চাইছি না, কি বলে সেটা জানতে চাইছি না। উকিল হিসেবে তুমি কি ভাবো, কিংবা সাধারণ একজন মানুষ হিসেবে? স্বার্থপরতা, একটুক্ষণ নিশ্চুপ থেকে বলল হার্ডি। ছিটে ফোটা স্বার্থপরতা সব মানুষেরই থাকে। আমি বলছি আত্মকেন্দ্রিক স্বার্থপরতার কথা। হ্যাঁ, আওড়ালো জেনেট, আমিও তাই মনে করি। এবং গার্ড চিরদিন এই দোষে দোষী। আমার সুখ শান্তি ভালো মন্দের দিকে কোনো দিন তাকায়নি ও। আমাকে ওর ব্যবসায়, ওর সমাজে একটা অ্যাসেট হিসেবে ব্যবহার করেছে, ঠিক যেমন ওর বাড়িটা কিংবা বাগানের ওই হরিণটা। আমি ঘর ছাড়লে সম্মানহানি হবে ওর, মাথা হেট হবে সমাজে, তাই আমাকে প্রয়োজন তার, আর কোনো কারণ নেই। তারপর লোকে ওকে আদর্শ পুরুষ মনে করে। উঠে জানালার সামনে গেল জেনেট। অস্থিরতা বড্ড জ্বালাতন করছে। রিককেও সাধু পুরুষ বলছি না আমি, সেও মানুষ খুন করেছে, পরের টাকা লুট করেছে। বিরতি নিল। ব্যভিচারের কথাও যোগ করা যায়, কিন্তু তাতে তো সে নিজেও দোষী। সেজন্যে নিজের দোষ অবশ্য দেয় না জেনেট। কখনো অনুতাপও আসেনি ওর মনে, বরঞ্চ জাইলাসের বান্নে যা করেছিল সে, ওটা ছিল তারই এক রকমের ক্ষতিপূরণ।